নমস্কার, সংবাদ পড়ছি মিতা গোস্বামী। আজকের বিশেষ বিশেষ খবর হলো মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ত্রিপুরা দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল রাজ্য, বিজনেস কনক্লেভে বললেন মুখ্যমন্ত্রী। বাঁশ ও রাবার উৎপাদনে ত্রিপুরা একটি অনন্য রাজ্য, বললেন ডোনার মন্ত্রী। চলতি সপ্তাহে বকেয়া সামাজিক ভাতা সুবিধাভোগীদের মিটিয়ে দেওয়ার আশ্বাস সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রীর। বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও মরক্কো। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা, অত্যাবশ্যকীয় প্রযুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার উপর আলোচনা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী ভারত ও অস্ট্রেলিয়ার ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত ইকোনমিক রোড ম্যাপ বিজনেস রিসেপশনে ভাষণ দেন। সেখানে তিনি ভারত অস্ট্রেলিয়া অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর করার আহ্বান জানান। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আরও বেশি করে বিনিয়োগের আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী। তাছাড়া দুই দেশের মধ্যে গভীরতর অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি উভয় দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে পরিচ্ছন্ন জ্বালানি পরিকাঠামো, গুরুত্বপূর্ণ খনিজ প্রযুক্তি এবং শিক্ষাক্ষেত্রে উদীয়মান সুযোগগুলো কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে শক্তিশালী করার জন্য অনুরোধ জানান প্রধানমন্ত্রী। रक्षा और सुरक्षा में सहयोग बढ़ाने के लिए आज हमने एक महत्वपूर्ण जॉइंट डिक्लेरेशन जारी की है। भारत ऑस्ट्रेलिया डिफेंस इनोवेशन कॉरिडोर से हम डिफेंस स्टार्टअप्स और इंडस्ट्रीज को जोड़ने पर काम करेंगे। हमारे मैरीटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। आतंकवाद के खिलाफ हमारी लड़ाई भी साझा है, हमारे संकल्प भी अटूट है और हमारा सहयोग भी लगातार मजबूत हो रहा है। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, ত্রিপুরা বর্তমানে দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল রাজ্য। রাজ্যে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে এবং শক্তিশালী পরিকাঠামোকে কাজে লাগাতে এখনই সবচেয়ে উপযুক্ত সময়। তিনি জানান, সরকার প্রথমে প্রায় 500 জন ব্যবসায়িক প্রতিনিধির অংশগ্রহণের আশা করেছিল, কিন্তু প্রত্যাশা ছাড়িয়ে প্রায় 1200 জন শিল্পপতি, ব্যবসায়ী ও উদ্যোক্তা এই সম্মেলনে যোগ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায় প্রাকৃতিক সম্পদ, সারা বছরের যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসা বান্ধব নীতির কারণে ত্রিপুরা আজ একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্যে পরিণত হয়েছে। তিনি বলেন, রাজ্য সরকারের মূল লক্ষ্য এক ব্যবসা, এক লাইসেন্স, ইজ অফ ডুইং বিজনেস এবং সর্বোপরি ইজ অফ লিভিং নিশ্চিত করা। মুখ্যমন্ত্রী আরও জানান, সম্মেলনের ফাঁকে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা ও বিনিয়োগের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করবে রাজ্য সরকার। অন্যদিকে শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে স্বাগত পোর্টালের মাধ্যমে বিজনেস পলিসির সমস্ত তথ্য যেমন জানা যাবে, তেমনি রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ রয়েছে বলে জানান। Premium agarwood, then varied bamboo species and a rich horticulture base. Tripura is the third fully literate state with a large pool of technical and skilled manpower. Now the time is ripe for private investment to take benefit of robust infrastructure and natural resources.
That is why we have organized this investment summit on a large scale with the participation by more than 45 departments and organizations of the state and central governments. I am thankful to the donor minister, Sri Scindia ji, for gracing this business conclave. The business conclave has brought together about 1,200 business leaders, promoters, industrialists, and entrepreneurs to build Ek Tripura, Shreshth Tripura. Abundance of natural resources, all-weather connectivity, and business-friendly policies makes Tripura an attractive investment destination. ত্রিপুরা ভারতের বৃহত্তম বাঁশ উৎপাদনকারী রাজ্য এবং প্রাকৃতিক রাবার উৎপাদনে দ্বিতীয় বৃহত্তম বললেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দিল্লি থেকে ভার্চুয়ালি দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভে ভাষণ দিতে গিয়ে ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ত্রিপুরাকে একটি অনন্য রাজ্য হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ায় কৌশলগত প্রবেশাধিকার সম্পন্ন এই রাজ্যটি প্রচুর প্রাকৃতিক সম্পদ, দক্ষ জনশক্তি এবং মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে প্রগতিশীল শাসন ব্যবস্থার অধিকারী। তিনি আরও বলেন, গত 12 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 70 বার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো সফর করেছেন। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর উন্নয়নে কেন্দ্রীয় সরকার নানাবিধ সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেন তিনি। ত্রিপুরার মোট আভ্যন্তরীণ উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে বলে জানান ডোনার মন্ত্রী। $7.2 lakh crores have been invested in our Ashtalakshmi in the Northeast by our 10% gross budgetary support system. The Prime Minister himself has visited the Northeast over 70 times. Tripura occupies a unique place, and why I say a unique place, because where on the one hand Tripura is on the doorstep of Southeast Asia. On the second, it is endowed with abundant natural resources. Prithvi Ma has showered her Ashirwad on Tripura. The development paradigm of Tripura is supported by a very highly educated workforce, and most importantly, it's being strengthened by the commitment and progressive governance of none other than Chief Minister Manik Sahasab, who is present on the stage today. And if you take those three legs of connectivity, commerce and opportunity, those three legs together, those three attributes together, are very difficult to find in any state's paradigm of development. This Destination Tripura Business Conclave is a platform to showcase our state, how our state today has become the preferred destination for investors seeking long-term opportunities. Now, every region, ladies and gentlemen, represents a potential. But what distinguishes successful models is the ability to turn potential into preparedness. And that is what we have seen in the case of Tripura. Our gross state domestic product in the past 6 years has doubled to almost 90,000 crores. Our per capita income in Tripura today is at parity with the national average, which is a huge achievement. At the same time, you have seen that Tripura today is a story where her strength lies in a unique blend of geography, resources, talent, and opportunity. গত কয়েক বছরে ত্রিপুরার আমূল পরিবর্তন হয়েছে। ত্রিপুরা এখন উন্নয়নের চরম শিখরে পৌঁছে গেছে বললেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। ত্রিপুরাকে একটি রপ্তানি কেন্দ্রে পরিণত করার জন্য 3 দফা কর্ম পরিকল্পনার আহ্বান জানান তিনি। দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠানে দিল্লি থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। রাজ্যের রাবার, চা, বাঁশ এবং আনারস উৎপাদনের প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেন, শীঘ্রই ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের সিংহদ্বার
দেওয়ার হবে। তিনি বলেন, সমস্ত ক্ষেত্রে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে। ত্রিপুরায় ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হয়েছে বলেও তিনি অভিমত প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হীরা মডেলের সফল বাস্তবায়নে ত্রিপুরা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে বলেও বক্তব্যে উল্লেখ করেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী। आज हमें देखने को मिलता है त्रिपुरा में जिस प्रकार से एक्ट ईस्ट की पॉलिसी में भारत का साउथ ईस्ट एशियन कंट्रीज के साथ अब त्रिपुरा गेटवे बन रहा है, जिस प्रकार से बांग्लादेश के व्यापार में और निर्यात में आज त्रिपुरा महत्वपूर्ण रोल अदा कर रहा है और कनेक्टिविटी बांग्लादेश के साथ मैत्री सेतु के माध्यम से त्रिपुरा के माध्यम से तैयार हो रही है। इन सब को देखते हुए मैं मानता हूं कि त्रिपुरा आज भारत की शान और भारत के सम्मान का एक प्रमुख अंग बना है। ত্রিপুরাকে দেশের অন্যতম বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরতে আজ থেকে শুরু হয়েছে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026। রাজধানীর হাবানিয়া আন্তর্জাতিক অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে 2 দিনের কনক্লেভের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এর আগে তিনি কনক্লেভ উপলক্ষে আন্তর্জাতিক মেলা ময়দানে প্রদর্শিত বিভিন্ন স্টলও ঘুরে দেখেন। কনক্লেভে দেশ বিদেশের শিল্পপতি, উদ্যোগপতি ও বিনিয়োগকারীদের পাশাপাশি বিভিন্ন দেশের কূটনৈতিকরাও উপস্থিত রয়েছেন। এছাড়া উপস্থিত রয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা সহ রাজ্যমন্ত্রী সভার সদস্যরা, মেয়র দীপক মজুমদার, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং পদস্থ আধিকারিকরা। এবারের কনক্লেভে রাজ্যে পর্যটন, কৃষিভিত্তিক শিল্প, বাঁশ, রাবার, চা, আগর এবং তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। রাজ্যে বিনিয়োগে আগ্রহ বাড়াতে প্রদর্শিত হয়েছে একটি তথ্যচিত্র। বিভিন্ন স্টল প্রদর্শনকালে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, এই কনক্লেভের মধ্য দিয়ে 1 লক্ষ কোটি টাকার উপর বিনিয়োগে মৌস্বাক্ষরিত হবে। Target was 1 lakh crore, so I think it would be more now. What I have been informed that about 1,000, that means 1 lakh crore for 500 people. Now it has increased to 1,000. The Southeast Asia প্রবেশ দ্বারা আমরা বলছি, এখান থেকে যদি আমাদের ইন্টারন্যাশনাল যে রেলওয়ে যেটা বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে এটাও যদি শুরু হয়, আর আমাদের মৈত্রী সেতুর থেকে যদি চিটাগাং পোর্টের সাথে যুক্ত হয়, তাহলে তো, আর তাছাড়া আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকেও আগামী দিনে যদি আমরা প্রথম যে ভেবেছিলাম যে চিটাগাং এয়ারপোর্টে আমরা পাঠাবো প্রথমে, তো সেইগুলো যদি স্টার্ট হয় আমাদের আরও বেটার হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অটুট থাকবে। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার এই ক্ষেত্রে অনেকটাই আন্তরিক, বললেন বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভে অংশ নিয়ে দূরদর্শনকে একান্ত সাক্ষাৎকারে একথা জানান তিনি। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে বৈঠক করেন। তাদের মধ্যে 2 দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগরতলা আখাউড়া রেল যোগাযোগ থেকে শুরু করে সমস্ত চলমান প্রক্রিয়া নিয়ে দিল্লির সাথে প্রতিনিয়ত কথাবার্তা হচ্ছে বলে তিনি জানান। ধরেন এখানকার পানি যাচ্ছে বাংলাদেশে, কখনো বন্যা হলে আমরা অনেক সময় খুব দুঃখ প্রকাশ করি, অনেক অনুভূতি আছে, কিন্তু একই সাথে তো ওই পানিই তো আমাদেরকে মাটি বা একই অ্যাগ্রো ইকোলজিকে ধরে রেখেছে। তো সেই জন্যই আমরা সম্পর্কটাকে শুধু সেইভাবে অনুভব করি, দেখি এবং অ্যাপ্রোচ করি, তাহলে আসলেই আমাদের আকাশ পরিমাণ সম্ভাবনা। বলেছি যে এখানে আমরা সম্পর্কটাকে সেইভাবে অনুধাবন করি, অ্যাপ্রোচ করি। আমাদের বাংলাদেশে এখন নতুন সরকার এসেছে, মানে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে, এবং সবগুলোই আমরা দিল্লির সাথে যে আলোচনা চলমান আছে সেখানে সব বিষয়ই আসবে।
দত্তক আইন সরলীকরণের জন্য ভাবনা চিন্তা করছে সরকার, এমনটাই জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টেঙ্কু রায়। তিনি শিশু দত্তক নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর, জেলা প্রশাসন সহ সবগুলো দপ্তরের সাথে সমন্বয় রক্ষা করে কাজ করার উপর জোর দিয়েছেন। আগরতলার প্রজ্ঞা ভবনে আজ দপ্তরের উদ্যোগে দত্তক গ্রহণ বিধিমালার উপর রাজ্যব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। যত দ্রুত সম্ভব আইনি প্রক্রিয়া সম্পাদন করে অভিভাবকহীন শিশুদের দত্তক দেওয়া যেতে পারে, তার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান। দপ্তরের সচিব তপন কুমার দাস জানিয়েছেন, 2025-26 অর্থ বছরে সারা রাজ্যে 6টি শিশুকে দত্তক দেওয়া হয়েছে। রাজ্যের 8 জেলায় 10টি দত্তক এজেন্সি রয়েছে বলে তিনি জানিয়েছেন। অভিভাবকহীন শিশুরা যাতে প্রকৃত পরিবার খুঁজে পায়, সেই দায়িত্ব প্রতিপালন করার জন্য দপ্তরের আধিকারিকদের পরামর্শ দিয়েছেন তিনি। আমরা ওনাকে একটা সারা আগরতলাতে তাহলে পরে দেখা যায় থেকে যেসব সোশ্যালজি এবং ল আসলে কেন্দ্র সরকারের অধীনস্থ এই দত্তক নেওয়া দেওয়া, এটা বেসিক্যালি কেন্দ্র সরকারই কন্ট্রোল করেন, আমাদের মিনিস্ট্রি কন্ট্রোল করেন কারাতে। তো এত রাজ্য সরকার খুব একটা সরলীকরণের কিছু করা এটা সম্ভব নয় আমাদের দ্বারা। আমরা এটা করতে পারি আজকে যেটা নিয়ে আমাদের আলোচনা, আমরা যে সমস্ত বাচ্চা অ্যাডপশন করার জন্য যে লিগ্যাল প্রসেসগুলো হয় এগুলো যেন আরও ইজি করা যায়। যেখানে যেখানে যাদের ভূমিকা, ধরুন আমাদের হেলথ দপ্তরের বা আমাদের ডিএমএন কালেক্টরের, এদের একটা কোঅর্ডিনেশন, আমাদের সিডব্লিউসিতে যারা কাজ করেন বা আমাদের ইনস্টিটিউশনগুলোতে যারা কাজ করেন, এদের মধ্যে কোঅর্ডিনেশনটা যেন আরও ভালো হয় এবং একে অন্যকে যেন ভালো করে সহযোগী হওয়া যায়। এর জন্যই আজকের এই সেমিনারটা, অর্থাৎ আমাদের সবগুলো দপ্তর, এখানে ডিএমএন কালেক্টরের প্রতিনিধিও রয়েছেন বা আমাদের সিডব্লিউসির লোকরাও রয়েছেন বা আমাদের যারা এই অ্যাডপশন সেন্টারগুলো চালান, যারা সেখানে যারা থাকেন কর্মকর্তা, তারাও রয়েছে। তো এদের মধ্যে একটা সমন্বয় সাধন করা, যে এগুলো লিগেল যে প্রসেসগুলো এগুলো যেন আরও দ্রুত গতিতে করা যায়, খুব তাড়াতাড়ি এই অ্যাডপশনের জন্য যে ফ্রি বাচ্চা যারা মানুষ নিতে পারে, লিগেলি ধরনের সব ধরনের যেগুলো প্রয়োজন সেগুলো যেন যথাযথ তৈরি করা যায়। এই জন্যই আজকের এই আমাদের শিবিরটা। জটিলতা দূর করে চলতি সপ্তাহের মধ্যেই একসঙ্গে 2 মাসের সামাজিক ভাতা সুবিধাভোগীদের প্রদান করা হবে, জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টেঙ্কু রায়। আগরতলার প্রজ্ঞা ভবনে এক কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে এখন SMS পোর্টালের মাধ্যমে সুবিধাভোগীদের সামাজিক ভাতা প্রদান করা হচ্ছে। সুবিধাভোগীদের সামাজিক ভাতা প্রদানে জটিলতা দেখা দেওয়ার কারণে গত 3 মাস ধরে অনেককেই ভাতা প্রদান করা যাচ্ছিল না। এখন জটিলতা দূর করে যত দ্রুত সম্ভব সুবিধাভোগীদের সামাজিক ভাতা মিটিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই 100 জনের মতো সুবিধাভোগীদের বকেয়া সামাজিক ভাতা প্রদান করা হয়েছে। বাকিদের চলতি সপ্তাহের মধ্যে বকেয়া ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন। যে 34খানা সোশ্যাল পেনশন দেই, তার মধ্যে এইরকম 30খানা সোশ্যাল পেনশনই রাজ্য সরকারের। এই রাজ্য সরকারের সোশ্যাল পেনশনগুলো কিন্তু যথা টাইমে মাসের প্রথম সপ্তাহে দেওয়া হচ্ছে। কেন্দ্র সরকারের অধীনস্থ যে সোশ্যাল পেনশনগুলো, যেমন ওল্ড এজ পেনশন বা আমাদের যে বিধবা পেনশন দেওয়া হয়, দিব্যাঙ্গদের দেওয়া হয়, অন্তত BPL পরিবারের যাদের কেন্দ্র সরকার অধীনস্থ যে পেনশনের স্কিমে রয়েছে, এদের আমরা 3 মাস দিতে পারিনি। এটা ঠিক, এপ্রিল, মে, জুন আমরা এখনও তাদেরকে সেই পেনশনটা দিতে পারিনি। এটার কারণ হচ্ছে যে সিস্টেমের একটা পরিবর্তন হয়েছে। SNS POS কেন্দ্র সরকার এখন আগে কী হতো, টাকাটা আমাদের কাছে আসতো, এই টাকাটা আমরা আমাদের যে শেয়ার মানিটা, অর্থাৎ যে ভাতাটা দেওয়া হয় 2000 টাকা, তার একটা মিনিমাম পয়সা কেন্দ্র সরকার দেয় আর বাকি পয়সাটা আমরা রাজ্য সরকার দিই। এই দুটো পয়সা একসঙ্গে করে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে দেওয়া হতো। যেহেতু SNS POS হয়েছে, অর্থাৎ কেন্দ্র সরকার টাকাগুলো আমাদেরকে দেবে না, সরাসরি অ্যাকাউন্টে, বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে পাঠানো হবে এবং আমরা আমাদের টাকাগুলো দেবো। তো এই যে লিঙ্ক আপটা, দুটো টাকাকে, আমাদের টাকাটা কেন্দ্র সরকার টাকাটা লিঙ্ক করে একসঙ্গে যাবে, এই যে SNS POS এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটাতে একটু দেরি হচ্ছিল। এটা এখন প্রথম ধাপে আমরা ট্রায়াল বেসিস অলরেডি প্রায় 100 জনের কাছাকাছি লোককে দিয়েছি, ওই স্কিমে পেয়েছে এবং বাকিগুলো কিন্তু আমরা কেন্দ্রতে পাঠিয়ে দিয়েছি। হয়তো আজকে কালকে সেগুলো চলে যাবে। ধরে নিন এই সপ্তাহের মধ্যে ওনারা 2 মাসের টাকা একসঙ্গে পেয়ে যাবে।
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষে আজ সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পালের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রভাত ফেরি কর্মসূচি চলবে আগামী 10 জুলাই পর্যন্ত। এই কর্মসূচির অঙ্গ হিসেবে কাঁঠালতলী এলাকায় অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য প্রভাত ফেরি। এখানে উল্লেখ্য, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষে গত 23 জুন থেকে শুরু হয়েছে প্রভাত ফেরি কর্মসূচি, যা আজও অব্যাহত রয়েছে। যে শ্যামাপ্রসাদ মুখার্জি যদি এই ভারতবর্ষে জন্মগ্রহণ না করতেন, আর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি ওনার নিজের জীবনকে বলিদান না দিতেন, তাহলে আজকে আমরা এই ভারতের নাগরিক হতাম না। শ্যামাপ্রসাদ মুখার্জি ওনার জীবনকে উনি বলিদান দিয়েছে শুধুমাত্র ভারত মাতাকে রক্ষা করার জন্য, ভারতকে অখণ্ডতা রাখার জন্য। দুদিনের প্রবল বর্ষণে ঊনকোটি জেলার দেও ও মনু নদী ও তার শাখা লক্ষ্মীছড়ায় জলস্ফীতির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীগুলোর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। উদ্ভূত পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধারের কাজে হাত লাগিয়েছে এনডিআরএফ, আপদা মিত্র, সিভিল ভলান্টিয়ার্স। কুমারঘাট মহকুমায় 23টি ত্রাণ শিবিরে 661 পরিবার আশ্রয় নেয়। কৈলাসহর মহকুমায় 12টি ত্রাণ শিবিরে 754 পরিবার ঠাঁই নিয়েছেন। কৈলাসহরের এসডিএম শান্তিময় দেববর্মা জানান, পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে প্রশাসন। আমরা পানীয় জল অলরেডি আমরা টিচার ইনচার্জের মাধ্যমে আমরা ব্যবস্থা করে দিয়েছি। কনসার্ন তহসিলদার, তারপরে আমরা যে ডিসিএমরা রয়েছে, ডিসিএমদের শেল্টার হাউস আমরা ভাগ করে দিয়েছি শেল্টার হাউস মনিটরিং করার জন্য, এবং সেখানে আমরা ব্লিচিং পাউডারের ব্যবস্থা করেছি, সেখানে জলের ব্যবস্থা করেছি। আর পাশাপাশি সেখানে আমরা আজকে বিকাল থেকে আমরা দেখছি যদি মেডিকেলের জন্য আমরা কথা বলেছি, মেডিকেলেরও ব্যবস্থা থাকবে। যদি কোনো দরকার হয় মেডিকেল সাপোর্ট করা হবে সমস্ত যারা শেল্টার হাউসে রয়েছে। রাজ্যের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ বিকেলে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি তিনি সরকারি ত্রাণ শিবিরে আশ্রিত বন্যা দুর্গত নাগরিকদের সঙ্গেও দেখা করেন। বন্যার ফলে তাদের অসুবিধা, সমস্যা ও ক্ষতির বিষয়ে অবহিত হন। সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, সরকার বন্যা দুর্গত মানুষকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করছে। এখানে উল্লেখ্য, দুদিনের প্রবল বর্ষণে ঊনকোটি জেলার দেও এবং মনু নদী ও তার শাখা লক্ষ্মীছড়ায় জলস্ফীতির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে কুমারঘাট এবং কৈলাসহর মহকুমায় খোলা হয়েছে ত্রাণ শিবির। এই স্কুলে বর্তমানে 175 পরিবার এই শরণার্থী স্কুলে আছে। তাদের খাওয়ার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, কেউ অসুস্থ আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। তার সাথে সাথে যারা শরণার্থী ক্যাম্পে থাকছেন, কোনো রকমের যাতে অসুবিধা না হয় তার জন্য সরকারের পক্ষ থেকে সব রকমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরাও সেগুলিকে মনিটর করছি। লাগাতার বর্ষণের ফলে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতির কারণে খোয়াই জেলার দুটি মহকুমায় মোট 532টি পরিবারের 1836 জন মানুষ 10টি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে দুটি মহকুমায় শরণার্থী শিবিরে আশ্রিত জনগণের মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবা সহ সমস্ত ধরনের সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। খোয়াই জেলার জেলা সভাধিপতি এবং পৌর পরিষদের চেয়ারম্যান সহ প্রশাসনের একটি বিশেষ দল এই শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেন। জল প্লাবনের ফলে তারা কষ্ট পাচ্ছে। আমাদের যারা সরকারি লোক বা আমাদের জনপ্রতিনিধি যারা, ওনারা তাদেরকে রেস্কিউ করে বিভিন্ন জায়গায় শিবির করে দেওয়া হয়েছে। সেই শিবিরগুলিতে ওনারা আশ্রয় নিয়েছেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পরিবারের সবাই আশ্রয় নিয়েছেন। 2027 সালের জনগণনাকে সামনে রেখে গোমতী জেলার কাকরাবন আরডি ব্লকে চলছে জনগণনা কর্মীদের প্রশিক্ষণ। ব্লক প্রশাসনের উদ্যোগে 4টি ব্যাচে মোট 168 জন কর্মীকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে জনগণনার নির্দেশিকা, তথ্য সংগ্রহের পদ্ধতি, মোবাইল অ্যাপের ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এক সাক্ষাৎকারে কাকরাবন আরডি ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসার গৌতম চাকমা বলেন, জনগণনা কর্মীদের নির্ধারিত সময়ে সঠিক এবং নির্ভুল তথ্য সংগ্রহে দক্ষ করে তুলতেই এই প্রশিক্ষণের আয়োজন। ট্রেনিংয়ে সমস্ত লাইন ডিপার্টমেন্ট এবং এডুকেশন ডিপার্টমেন্ট এদেরকে নিয়ে আমরা ট্রেনিং করাচ্ছি। আমরা ট্রেনিংয়ের 4টি ব্যাচের মধ্যে 3টি ব্যাচ শেষ হয়েছে।
এটার লাস্ট ব্যাচ, এটা আজকে প্রথম দিন, আর 13 তারিখ এই ব্যাচ শেষ হবে। জনগণনাকে সামনে রেখে 1 আগস্ট থেকে শুরু হচ্ছে গৃহ তালিকাভুক্তিকরণ ও গৃহ গণনার কাজ। এই কাজে বিশালগড় ব্লকের 185 জন গণনাকারী এবং 30 জন সুপারভাইজার নিয়োজিত থাকবেন। ব্লক কার্যালয় ও পঞ্চায়েত সমিতির হল ঘরে আজ থেকে শুরু হয়েছে তৃতীয় ও চতুর্থ ব্যাচের গণনাকারীদের 3 দিনের প্রশিক্ষণ। ব্লকের ভিডিও নান্টু দেব জানান, গণনার কাজ সুষ্ঠু ও সুচারুভাবে সম্পন্ন করতে গণনাকারী ও সুপারভাইজারদের মোট 5টি ব্যাচে ভাগ করা হয়েছে। গণনার সুবিধার্থে গোটা বিশালগড় ব্লক এলাকাকে 169টি গণনা এলাকায় ভাগ করা হয়েছে। ইনুমারেশন ব্লক করা হয়েছে, যেগুলিতে যারা ইনুমারেটরের কাজ করবেন এবং সুপারভাইজার হিসেবে যারা আছেন তাদেরকে প্রত্যেকটা ব্যাচে করে 3 দিনের ট্রেনিং করা হয়। এবং আমার এখানে টোটাল 5টা ব্যাচ আছে, যেখানে জনগণনা কর্মসূচির অঙ্গ হিসেবে গোমতী জেলায় চলছে নানা প্রশিক্ষণ শিবির। জেলার টেপানিয়া ব্লকের অন্তর্গত জনগণনার দায়িত্বে নিয়োজিত কর্মী ও সুপারভাইজারদের নিয়ে আজ ব্লকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় কর্মশালা। জনগণনা সংক্রান্ত বিষয়ে ব্লকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ব্লক আধিকারিক দেবাশিস নাহা জানান, অত্যাধুনিক ডিজিটাল উপায়ে জনগণনা সুষ্ঠু, নির্ভুল ও সময়মতো সম্পন্ন করার লক্ষ্যে টেপানিয়া ব্লকে চলছে একাধিক কর্মশালা। তিনি জানান, 3টি ব্যাচে বিভক্ত করে এই কর্মশালার কাজ চলেছে। আজ ছিল দ্বিতীয় ব্যাচের সমাপ্তি দিন। এই কর্মশালায় রয়েছেন 2 জন প্রশিক্ষক এবং 2 জন অবজারভার। বিশ্বকাপ ফুটবলে প্রথম কোয়ার্টার ফাইনালে ভারতীয় সময় আজ রাত 1:30টায় বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। এবারই প্রথম বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল 48টি দেশের। ইতিমধ্যেই বিদায় নিয়েছে 40টি দেশ। লড়াই, স্বপ্নভঙ্গ ও বিতর্কের পর বিশ্বকাপ ফুটবল এখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। 2022 সালে বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে 2-0 গোলে হারিয়েছিল ফ্রান্স। মরক্কো অধিনায়ক আশরাফ হাকিমের নেতৃত্বে দল এবার কি পারবে গত বিশ্বকাপ ফুটবলের বদলা নিতে, নাকি এমবাপ্পের ফ্রান্স ফের পৌঁছে যাবে সেমিফাইনালে? 2 দলেরই খেলা ঘিরে উত্তেজনার পারদ এখন ঊর্ধ্বমুখী। এদিকে 11 জুলাই রাত 12:30টায় সোফি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামবে স্পেন এবং বেলজিয়াম। শেষ 16-য় স্পেন পর্তুগালকে 1-0 গোলে হারিয়ে দেয়, আর বেলজিয়াম হারায় মার্কিন যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে। অন্যদিকে 12 জুলাই সকালে আর্জেন্টিনা প্রতিদ্বন্দ্বিতা করবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে এবং রাতে নরওয়ে শেষ 8-এ মুখোমুখি হবে ইংল্যান্ডের। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ত্রিপুরা দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল রাজ্য, বিজনেস কনক্লেভে বললেন মুখ্যমন্ত্রী। বাঁশ ও রাবার উৎপাদনে ত্রিপুরা একটি অনন্য রাজ্য, বললেন ডোনার মন্ত্রী। চলতি সপ্তাহে বকেয়া সামাজিক ভাতা সুবিধাভোগীদের মিটিয়ে দেওয়ার আশ্বাস সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রীর। বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও মরক্কো। আজকের মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।